নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলার পিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভৌতিক কাহিনী, মরার মৃত্যু। তো বেশি কিছু না বলে চলো গল্পে যাওয়া যাক। যে ঘটনাটার কথা বলবো সেটা কেউ বিশ্বাস করবেন কিনা আমি জানি না। সত্যি কথা বলতে কি, এটা বিশ্বাস করবার মতো কথাও নয়। বিংশ শতাব্দীতে কলকাতা শহরে বসে এমন ঘটনার ধারণাও করা অসম্ভব। যদিও কলকাতার মেডিকেল কলেজের ছাত্র দিলীপ কুমার সেন এই ঘটনার আগাগোড়ায় লিপিবদ্ধ করে রেখেছে এবং তার সাক্ষীরও অভাব নেই, তবু সমস্ত রহস্যই যে স্পষ্ট ও পরিষ্কার হয়েছে এমন কথা বলা যায় না। যেসব ঘটনা অলৌকিক, পার্থিব জগতে তাদের অস্বাভাবিকতার যুক্তিসঙ্গত কারণ আবিষ্কার করা সম্ভব নয়, আমরাও সে চেষ্টা করব না। কেবল সোজা কথায় সমস্ত ব্যাপারটা শ্রোতাদের কাছে বর্ণনা করব। যাদের বিশ্বাস করতে ইচ্ছে হবে না তাদের বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই। দিলীপ আজ 4 বছর কলকাতার মেডিকেল কলেজের ছাত্রজীবন যাপন করছে। সে নির্জনতা ভালোবাসত বলে টালিগঞ্জের এমন এক জায়গায় বাসা নিয়েছিল যেখানে লোকালয় কম, মাঠ ময়দান ও গাছপালাই বেশি। টালিগঞ্জ ট্রাম ডিপোর পিছন দিয়ে যে সুদীর্ঘ রাস্তাটি সোজা গড়িয়াহাটার দিকে অগ্রসর হয়ে গেছে, দিলীপের বাসাবাড়িটি ছিল তারই এক ধারে। তার পড়বার ঘরে বসে চারিদিকে তাকালে দেখা যায় কেবল সুনীল আকাশ, সবুজ মাঠ আর দূরে ও কাছে বন জঙ্গলের জীবন্ত ছবি। কোথাও কোনো গোলমাল নেই, মাঝে মাঝে কেবল দ্রুতগামী মোটরের কর্কশ চিৎকার আশপাশের মৌনব্রত ভাঙবার অল্প স্বল্প চেষ্টা করে। কিন্তু বাসাবাড়িতে দিলীপ খালি একলাই থাকতো না। একতলাটি ছিল দিলীপের এবং দোতলায় বাস করত ভৈরবচন্দ্র চৌধুরী নামে আর এক যুবক। তার সঙ্গে এখনও দিলীপের ভালো করে পরিচয় হয়নি, কারণ ভৈরব অল্পদিনই এই বাসায় এসে উঠেছে। একদিন সকালে কতকগুলো মরার হাড় ও মোটা মোটা ডাক্তারি কেতাবের মাঝখানে বসে দিলীপ নিজের মনেই পড়াশোনা করছে। এমন সময় তার 2 বন্ধু প্রতাপ ও অবনী এসে হাজির। এদেরও দুজনের বাড়ি ছিল টালিগঞ্জে এবং তারা প্রায়ই দিলীপের সঙ্গে গল্প করতে আসত। বই থেকে মুখ তুলে দিলীপ শুধল, কি হে, সকালবেলায় কি মনে করে? প্রতাপ একখানা চেয়ারের উপর বসে পড়ে বলল, আমি এসেছি তোমার সঙ্গে গল্প করতে, আর অবনী এসেছে তার হবু ভগ্নিপতির সঙ্গে দেখা করতে। দিলীপ একটু আশ্চর্য হয়ে বলল, আমার বাড়িতে অবনীর হবু ভগ্নিপতি? তার মানে? তোমার বাসায় যে ভৈরবচন্দ্রের আবির্ভাব হয়েছে তারই সঙ্গে অবনীর বোনের বিয়ের কথা হচ্ছে যে। বটে, তা তো আমি জানতুম না। ভৈরববাবু তাহলে একটি ভালো পাত্র, বিয়ের বাজারে তার দাম আছে। অবনী হাসতে হাসতে বলল, ঘটকরা তো তাই বলছে, কিন্তু প্রতাপ তা স্বীকার করে না। কেন? প্রতাপ বললে, ভৈরবকে আমি কিছু কিছু চিনি, তার নাম বা স্বভাব কিছুই মিষ্টি নয়। দিলীপ বললে, ভৈরববাবুর কথা আমিও কিছুই জানি না, কিন্তু তার সঙ্গে তোমার আপত্তির কারণ কি? ভৈরব হচ্ছে ভবঘুরে, তার বয়স 30-এর বেশি নয়, কিন্তু এই বয়সেই সে মিশর, আরব, পারস্য, চীন আর জাপান প্রভৃতি দেশ ঘুরে এসেছে।
দেশ ভ্রমণ কি দোষের বিষয়? না, লোকে নানান উদ্দেশ্যে দেশ ভ্রমণ করে, কিন্তু ভৈরব যে কিসের খোঁজে দেশে দেশে ঘুরে বেড়ায় তা শিবের বাবাও জানে না। তার দেশভ্রমের উদ্দেশ্য অত্যন্ত সন্দেহজনক। সে যে দেশে গিয়েছে সেখান থেকেই নানান সব সেকেলে জিনিস সংগ্রহ করে এনেছে। তার মতন একেলে ছেলে অত সেকেলে জিনিস সংগ্রহ করার ঝোঁক কেন, তারও খবর কেউ রাখে না। এসব রহস্য আমি পছন্দ করি না। দিলীপ সকৌতুকে হেসে উঠে বলল, তুমি দেখছি অকারণেই ভৈরববাবুর উপর খাপ্পা হয়েছ। ভৈরববাবুর সেকেলের জিনিস সংগ্রহ করার বাতিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে আমি তো কিছু অন্যায় দেখছি না। প্রতাপ বলল, তাহলে তার স্বভাবের একটা পরিচয় দি শোনো। নন্দলালকে তুমি চেনো তো? সেও মেডিকেল কলেজে পড়ে। এই পরশুদিনই নন্দলালের সঙ্গে ভৈরবের রীতিমতো একটা ঠোকাঠুকি হয়ে গেছে। কীরকম কীরকম? তোমার মনে আছে বোধহয়, পরশু সকালে কীরকম বর্ষা নেমেছিল। সেই সময় টালিগঞ্জের একটা খুব সরু গলির ভিতর দিয়ে ভৈরব কোথায় যাচ্ছিল। পথের ওদিক দিয়ে মাথায় একটা মস্ত বড় শাকসবজির ঝুড়ি নিয়ে এক বুড়ি আসছিল বাজারের পানে। বদমাইশ ভৈরবটা কি করলো জানো? সেই বুড়ি বেচারিটিকে এমন এক ধাক্কা মেরে এগিয়ে গেল যে ঝুড়ি শুদ্ধ বুড়ি পড়ল গিয়ে পাশের এক খানার ভিতরে গুঁজে। দৈবক্রমে নন্দলালও ঠিক সেই সময়ই সেখানে এসে পড়ে। ভৈরবের এই নিষ্ঠুরতা দেখে নন্দলাল একেবারে ক্ষেপে গেল। সে তখনই ভৈরবকে রীতিমতো উত্তম মধ্যম দিতে কসুর করল না। তারপর থেকে ভৈরবের সঙ্গে নন্দলালের কথা বন্ধ হয়েছে। এখন বলো দেখি, এর পরেও কি আর ভৈরবের উপর কারুর শ্রদ্ধা থাকতে পারে? এই লোকের সঙ্গে অবনী দিতে চায় নাকি তার বোনের বিয়ে। আশ্চর্য বটে। অবনী অপ্রতিভ স্বরে বলল, কি করব ভাই, বাবার ইচ্ছার বিরুদ্ধে আমার কি কথা কওয়া উচিত? ভৈরব নাকি ধনীর ছেলে, তার উপরে গ্র্যাজুয়েট। বাবার মতে এমন পাত্র নাকি হাতছাড়া করতে নেই। আমি আজ পাকা দেখার দিন স্থির করে এসেছি। প্রতাপ বললে, তাহলে তুমি তাড়াতাড়ি ভৈরবচন্দ্রের চন্দ্রমুখ দর্শন করে এসো। ততক্ষণে আমি দিলীপের স্টোভ জেলে একটু চা তৈরির চেষ্টা করি। দিলীপ আবার একটা মরার মাথার খুলি টেনে নিয়ে বলল, দেখো ভাই অবনী, বিয়ের পরে তোমার বোন সুখী হবে কিনা জানি না, কিন্তু বিয়ের দিনে যেন আমরা লুচি মন্ডা থেকে বঞ্চিত না হই। চা পান করে প্রতাপ চলে গেলে দিলীপ আবার ভালো করে পড়ায় মন দেওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ বিষম তোরে বৃষ্টি নামল। টালিগঞ্জের সেই নির্জন ও অন্ধকার মাঠের শূন্যতা বৃষ্টি ও ঝড়ের কোলাহলে পূর্ণ হয়ে উঠল। দিলীপ উঠে জানলাগুলো বন্ধ করে ঘরের দরজাটাও বন্ধ করতে যাচ্ছে, এমন সময় অবনী নিচে নেমে এসে ব্যস্ত হয়ে বলল, দরজা বন্ধ করো কি হে, এই বৃষ্টিতে আমি যাব কোথায়? দিলীপ বললে, কে তোমায় যেতে বলেছে? ঘরের ভিতরে এসো, ইজি চেয়ারে শুয়ে চুপ করে বৃষ্টির গান শোনো, আর আমি নিজের মনে পড়াশোনা করি। অবনী ঘরে ঢুকে ইজি চেয়ারে বসে পড়ে বলল, এই বাদলায় রাখো তো পড়াশোনা, এসো খানিকটা গল্প গুজব করা যাক। দিলীপ অনিচ্ছা সত্ত্বেও বই মুড়ে বলল, আজ যখন শনি অবতার তোমার মধ্যে আবির্ভাব হয়েছে, তখন আমার লেখাপড়া যে হবে না সেটা আমি বুঝতেই পেরেছিলাম। বেশ, তোমার ইচ্ছাই পূরণ হোক। বাইরে পড়তে লাগলো বৃষ্টি, আর ভিতরে চলতে লাগলো দুই বন্ধুর গল্প। 1 ঘন্টা পরেও বাইরের বৃষ্টি ও ভিতরের গল্প থামবার কোনো লক্ষণই দেখা গেল না। ঘরের ঘড়িতে টুং টুং করে যখন 11টা বেজে গেল, অবনীর তখন খেয়াল হলো যে তাকে আজ বাড়ি ফিরতে হবে। কিন্তু জানলার উপরে তখনও ঝোড়ো হাওয়ার ধাক্কার সঙ্গে বৃষ্টি পড়ার অশ্রান্ত শব্দ হচ্ছে। দিলীপ বলল, অবু, আজ বাড়ি ফেরার কথা ভুলে যাও,
এখান থেকে বেরুলে তোমাকে সাঁতার কাটতে হবে। অবনী উঠে দাঁড়িয়ে বলল, তাই সই, বাবা আমার অপেক্ষায় বসে আছেন সব কথা শোনবার জন্য, চললুম। সে এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলল। সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি ও ঝড়ের শব্দের ভিতরেই বাহির থেকে ভেসে এলো একটি ভীত আর্ত চিৎকার। অবনী চমকে ফিরে দাঁড়ালো। দিলীপও লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিস্মৃত কণ্ঠে বললে, কে চিৎকার করলো? দুই বন্ধুই দরজার কাছে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল। আগেই বলেছি, দিলীপের বাসা যে জায়গায় তার আশেপাশে কোনো লোকালয় নেই। এই ঝড় জলে পথেও কোনো লোক থাকবার কথা নয়। এখানে কে চিৎকার করবে? অবনী ভয়ে ভয়ে বলল, অন্ধকারে পথে কেউ মোটর চাপা পড়ল নাকি? দিলীপ ঘাড় নেড়ে বলল, পাগল, পথ এখন জলের তলায়, সেখানে মোটর চালাবার সব কারোর হবে না। আবার শোনা গেল কেউ যেন দারুণ আতঙ্কে প্রায় অবরুদ্ধ স্বরে নিজের ইচ্ছার বিরুদ্ধেই আর্তনাদের পর আর্তনাদ করছে। এবার বেশ বোঝা গেল শব্দটা আসছে দিলীপের বাসার উপরতলা থেকে। অবনী কম্পিত স্বরে বলল, এ যে ভৈরববাবুর গলা, তিনি তো ঘরে একলা আছেন, কি দেখে তিনি ভয় পেয়েছেন? দিলীপ কয়েক পদ অগ্রসর হয়ে বলল, সেটা জানতে হলে আমাদেরও উপরে যেতে হয়। অবনী বলল, তাহলে আমি উপরে যাই, তুমি এখানে দাঁড়াও। ভৈরববাবু তার ঘরে বাইরের লোক আসা পছন্দ করেন না। পছন্দ করেন না কেন? তার ঘরের সাজসজ্জা অদ্ভুত। বাইরের লোক সেসব দেখলে কেবল অবাকই হবে না, ভয়ও পেতে পারে, তাকে পাগলও ভাবতে পারে। বলেই অবনী দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে গেল। দিলীপ সেইখানেই চুপ করে দাঁড়িয়ে বিস্মিত মনে অবনীর কথাগুলো ভাবতে ভাবতে শুনতে লাগলো ভৈরবের বদ্ধ কণ্ঠের অস্ফুট কাতরানি। তারপরেই শোনা গেল উপর থেকে অবনীর ব্যস্ত কণ্ঠস্বর, দিলীপ, দিলীপ, শিগগিরই শিগগিরই উপরে এসো, ভৈরববাবু মোড়ো মোড়ো হয়েছেন। দিলীপ ৩-৪ লাফে দোতলার সিঁড়িগুলো পার হয়ে ভৈরবের ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ালো। খোলা দরজা দিয়ে উজ্জ্বল বিদ্যুৎ আলোকে ঘরের ভিতরটা স্পষ্টরূপে তার চোখের সামনে ভেসে উঠল। ঘর দেখে সত্যি সত্যি তার চক্ষু স্থির হয়ে গেল। এমন দৃশ্য সে জীবনে আর কখনো দেখেনি। পণ্ডিতরা প্রাচীন মিশরের মাটি খুঁড়ে অতীতের সমাধি মন্দির প্রভৃতি থেকে যেসব অদ্ভুত মূর্তি আবিষ্কার করেছেন, দিলীপ অনেক কিতাবে তাদের অসংখ্য ছবি দেখেছে। ঘরের দেওয়ালের সামনে দাঁড় করানো রয়েছে সেই রকম কয়েকগুলো ছোট বড় কাঠের মূর্তি। মূর্তিগুলোর চেহারা মানুষের মতোই, কিন্তু তাদের কারুর মাথা ষাঁড়ের মতো, কারুর মাথা সারস পাখির মতো, কারুর বা বিড়াল কি পেঁচার মতো। এরাই ছিল প্রাচীন মিশরের দেবদেবী। ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে একটা কুমিরের মৃতদেহ। দিলীপ জানত কুমিরও ছিল প্রাচীন মিশরীয়দের কাছে দেবতা স্থানীয়। ঘরের মাঝখানে একটা বড় টেবিলের উপরে প্রাচীন মিশরের একটা কফিন বা মমির বাক্স, তার ডালা খোলা, এবং তারই ভিতরে দাঁড়িয়ে রয়েছে একটা মিশরীয় মমি বা মানুষের সুরক্ষিত মৃতদেহ। কলকাতার জাদুঘরে দিলীপ একটা মমি দেখেছিল। সেটা হচ্ছে কয়েক হাজার বছর আগেকার একটা মিশরীয় নারীর মৃতদেহ। সে মরাটার দেহ কলকাতার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এসে শীঘ্রই জীর্ণ হয়ে পড়েছে। তাই আগে সেটা দাঁড় করানো ছিল বটে, কিন্তু এখন তাকে শুইয়ে রাখতে হয়েছে।
জাদুঘরের ওই মমিটা হচ্ছে স্ত্রীলোকের মৃতদেহ। তার দেহের নানান জায়গা খসে পড়েছে, কিন্তু আজ সে চোখের সামনে প্রাচীন মানুষের যে সুরক্ষিত দেহটা দেখল, এটা পুরুষের দেহ, আর এমন পূর্ণাঙ্গ ও জীবন্তের মতো দেখতে যে তাকে মৃতদেহ বলে কল্পনা করাও অসম্ভব। যদিও হাজার হাজার বছরের মহিমায় তার গায়ের রং অস্বাভাবিক রূপে কালো হয়ে গিয়েছে, তার সমস্ত শরীর রীতিমতো অস্থি চর্মসার হয়ে গিয়েছে, তবু তার শুকনো বীভৎস মুখের দিকে তাকালে মন এক অপার্থিব ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। মমিটার ঠিক পায়ের তলাতেই ঘরের মেঝের উপরে লম্বা হয়ে পড়ে রয়েছে ভৈরবচন্দ্রের দেহ, এবং তার হাতে রয়েছে কোষ্ঠী ঠিকুজির মতো পাকানো একখানা আধখোলা লম্বা কাগজ। দিলীপ বুঝল সেখানা হচ্ছে প্রাচীন মিশরের পাপিরাস পাতার পুঁথি। অবনী কাতর কণ্ঠে বলে উঠল, ভৈরববাবু বোধহয় আর বাঁচবেন না। দিলীপ হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র, এত সহজে কাতর হওয়ার পাত্র নয়। সে ধীরে ধীরে এগিয়ে ভৈরবের পাশে গিয়ে বসে পড়ল এবং তার দেহটা পরীক্ষা করে বলল, ভয় নেই অবনী, ভৈরববাবু কেবল অজ্ঞান হয়ে গেছে। তুমি এগিয়ে এসে এর পা দুটো ধরো, মাথার দিকে আমি ধরছি। এখন চলো, একে ওই সোফার উপর শুইয়ে দিতে হবে। জলের কুঁজোটা নিয়ে এসো, ভৈরববাবুর মুখে আর বুকে জলের ছাপটা দাও। কিন্তু এর এমন দশা হওয়ার কারণ কি? অবনী বলল, জানি না, ঘরে এসে ওকে আমি এই অবস্থায় দেখেছি। দিলীপ ভৈরবের বুকের উপর হাত রেখে বলল, এর বুক যেন হাঁপড়ের মতো উঠছে নামছে, বেশ বোঝা যাচ্ছে ভয়ানক কিছু দেখে ইনি ভীষণ ভয় পেয়েছেন। অবনী বলল, তাহলে তো হয়তো যত নষ্টের গোড়া ওই মমিটা। মমি কিরকম? ওই কত হাজার বছরের পুরনো মরা দেখলে কান্না ভয় হয়। জ্যান্ত মানুষের পক্ষে এসব ভুতুরে ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করা ভালো নয়। কিছুকাল আগে আর একবারও একে আমি এই অবস্থায় দেখেছিল। সেদিনও ইনি ওই ভুতুরে মূর্তির পায়ের তলায় এমনইভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন। মমিটাকে নিয়ে ইনি কি করতে চান কে জানে। ভৈরববাবুর মাথায় বোধহয় ছিট আছে। এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া করাই হচ্ছে ওর বাতিক। আমি কত মানা করি, বলি জীবন্তের সঙ্গে মৃতের সম্পর্ক রাখা ভালোও নয়, উচিতও নয়। শুনে উনি হাসেন, বলেন এ হচ্ছে আমার সব সাধনা। চুপ, রোগীর জ্ঞান ফিরে আসছে। ভৈরবের মুখ এতক্ষণ সাদা ফ্যাকাশে দেখাচ্ছিল, এইবার তার উপরে একটু একটু করে রঙের আভাস ফুটে উঠেছে। তার শ্বাস প্রশ্বাসও ক্রমশ স্বাভাবিক হয়ে এলো। খানিক পরে এসে চোখ খুলে ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখল। হঠাৎ তার চোখ পড়ল মমির দিকে। সঙ্গে সঙ্গে এসে উঠে বসল এবং তারপরই এক লাফে এগিয়ে গিয়ে পাকানো পাপিরাস কাগজের সেই পুঁথিখানা তুলে তাড়াতাড়ি টেবিলের একটা টানার ভিতরে পুড়ে ফেলল। তারপর ফিরে দাঁড়িয়ে ক্রুদ্ধস্বরে বলে উঠল, আমার ঘরে বাইরের লোক কেন? আপনাদের কি দরকার? অবনী আহত স্বরে বলল, দরকার আমাদের কিছুই নেই। আপনি চিৎকার করে কাঁদছিলেন, তাই শুনে আমরা এদিকে এলাম। ভৈরব অপ্রতিভ স্বরে বলল, এই যে দিলীপ বাবু, আমার এখন মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি। আপনারা আমাকে মাফ করবেন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, না হলে কি যে হতো জানি না। ওহো, আমি কি নির্বোধ। বলতে বলতে আবার সোফার উপরে উঠে গিয়ে বসে পড়ে দুই হাতের ভিতর মুখ ঢেকে ফেললে। অবনী ভৈরবের কাছে গিয়ে তার মাথার উপর হাত রেখে বলল, ভৈরববাবু, আপনি আগুন নিয়ে খেলা করছেন। নিশুদ রাতে মমি নিয়ে নাড়াচড়া করা মানুষের উচিত নয়। কিসে কি হয়ে যায় বলা যায় না। ভৈরব মুখ তুলে মৃদু স্বরে বলল, অবনীবাবু,
আমি যা দেখেছি তা যদি আপনি দেখতেন তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাগলই হয়ে যেতেন। কি দেখেছেন আপনি? ভৈরব হঠাৎ গলার স্বর বদলে বলল, না এমন কিছু নয়। আমি বলছি কি, দুপুর রাতে মমের সঙ্গে থাকতে হলে অনেকেরই সাহসে কুলোবে না। এ কি, আপনারা চলে যাচ্ছে নাকি? না না, এখনই যাবেন না, আর একটু বসুন। অবনী বলল, ঘরের ভিতরে এই কিসের গন্ধ? দম যেন বন্ধ হয়ে আসছে। টেবিলের উপরের একটা পাত্র থেকে শুকনো পাতার মতো কতকগুলো তুলো নিয়ে একটা জ্বলন্ত ধুনুচির ভিতরে নিক্ষেপ করে ভৈরব বলল, এ হচ্ছে মিশরী পুরুষদের পবিত্র ধুনো। আচ্ছা অবনীবাবু, আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলুম? বেশিক্ষণ নয়, ওই মিনিট 5-6। ভৈরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অচেতনতা হচ্ছে এক অদ্ভুত জিনিস। অচেতনতার মধ্যে সময়ের মাপ নেই। অজ্ঞান হয়ে থাকলে কেউ বুঝতে পারে না তার অসরতার ভিতর দিয়ে কয়েক মুহূর্ত কি কয়েক সেকেন্ড কেটে গেছে। টেবিল উপরে ওই যে মৃত মানুষটিকে দেখছেন, প্রাচীন মিশরে ও বেঁচে ছিল 4000 বছর আগে। কিন্তু ওকে যদি এখনই জাগাতে পারা যায়, ও হয়তো বলবে মিনিট খানেক আগেও ও বেঁচে ছিল। দিলীপবাবু, এই মমিটা খুব চমৎকার নয়? পচা মরা কাটাই হচ্ছে দিলীপের ব্যবসা। নরদেহের নারী নক্ষত্র তার জানা আছে। মমিটার সামনে গিয়ে দাঁড়িয়ে সে তাকে ভালো করে আবার দেখতে লাগলো। তার দেহের মাংস শুকিয়ে গেছে বটে, কিন্তু কোথাও কোনো অঙ্গ প্রত্যঙ্গের অভাব নেই। হাড়ের উপরে চামড়া এখনো টাইট হয়ে চেপে আছে। দুই কানের উপর রুক্ষ ঝাঁকড়া চুলগুলো এখনো ঝুলে আছে। কোটরের ভিতরে বাদামের মতো দুটো তীক্ষ্ণ চোখ এখনো স্পষ্ট দেখা যায়। ভৈরব উঠে দাঁড়িয়ে মমির কপালের কোঁচকানো চামড়ার উপর হাত রেখে বলল, এই প্রাচীন ভদ্রলোকের নাম আমি জানি না। একে আমি কিনেছিলুম একটি নিলাম থেকে। দিলীপ বলল, জ্যান্ত অবস্থায় লোকটি বোধহয় খুব জোয়ান ছিল। খালি জোয়ান নয়, অতিকায়। মাথায় এই লোকটি 6 ফুট 7 ইঞ্চি উঁচু। এর হাড়গুলো কিরকম চওড়া দেখুন। এ যদি এখন জ্যান্ত হয়ে ওঠে তাহলে গায়ের জোরে আমরা কেউ এর সঙ্গে যুঝতে পারবো না। ভৈরব বেশ সহজভাবেই কথা কইবার চেষ্টা করল বটে, কিন্তু দিলীপ স্পষ্ট বুঝতে পারল তার মনের ভিতরটা এখনো ভয়ে থমথম করছে। তার হাত কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, এবং তার চোখের দৃষ্টি থেকে থেকেই কেবলই সেই মমিটার মুখের দিকে ফিরে যাচ্ছে। তবু তার ভয়ের ভিতর থেকেও যেন একটা আনন্দের আভাসও ফুটে উঠছে। বিষম বিপদের মধ্যেও সে আবিষ্কার করছে যেন কোনো সফলতার কারণ। দিলীপকে দরজার দিকে অগ্রসর হতে দেখে ভৈরব বলল, আপনি কি এখনই যাবেন? আর একটু থাকবেন না? দিলীপ বললে, আর থাকা অসম্ভব, আমার পড়া এখনো শেষ হয়নি। অবনীবাবু, আপনি? আমি আর থাকতে পারবো না, রাত অনেক হয়েছে। জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে ভৈরব বলল, আচ্ছা চলুন অবনীবাবু, আপনাকে খানিক এগিয়ে দিয়ে আসি। দিলীপ বুঝল ভৈরব এখন এ ঘরে একলা থাকতে রাজি নয়। কিন্তু কেন? নিজের ঘরে তার ভয় কিসের? তারপর থেকেই দিলীপের সঙ্গে ভৈরব রীতিমতো মাখামাখি শুরু করে দিল। যদিও দিলীপ খুব মিশুকে লোক ছিল না, এবং ভৈরবের কর্কশ স্বভাব তার বিশেষ ভালো লাগত না। তবুও সাধারণ ভদ্রতার অনুরোধে ভৈরবের সঙ্গে তাকে অল্প বিস্তর মেশামেশি করতেই হতো। ভৈরব প্রায়ই তার কাছ থেকে নানা শ্রেণীর বই পড়বার জন্য নিয়ে যেত, এবং সেও মাঝে মাঝে তার কাছ থেকে ভালো ভালো বই চেয়ে আনত। এইভাবেই দিন কয়েক পরে পরিচয় কিঞ্চিত ঘনিষ্ঠ হলে দিলীপ বুঝতে পারল
যে নানা বিষয়েই ভৈরব হচ্ছে অসাধারণ পণ্ডিত। জ্ঞানে বিজ্ঞানে দিলীপ তার কাছে প্রায় শিশু। প্রাচীন মিশর সম্পর্কে তার চেয়ে বিশেষজ্ঞ লোক বোধ হয় সারা ভারতবর্ষে নেই। দিলীপ একবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভৈরববাবু, প্রাচীন মিশরীয়রা মরাকে মমি করে কবর দিত কেন? ভৈরব বলল, প্রাচীন মিশরের বিশ্বাস ছিল আত্মা অমর। পৃথিবীতে মৃত্যুর পরে আর অনন্ত জীবন আরম্ভ হওয়ার আগে দেহ ছেড়ে আত্মা কিছুকাল আলাদা হয়ে থাকে বটে, কিন্তু তারপর আবার পার্থিব দেহের ভিতরেই ফিরে আসে। আত্মা আর দেহের এই পুনর্মিলনের আগেই নশ্বর দেহ পাছে নষ্ট হয়ে যায়, সেই ভয়ে মিশরীয়রা নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে দেহকে চিরস্থায়ী করে রাখবার চেষ্টা করত। তারা দেহকে কফিনে পুড়ে কেবল গোড় দিয়েই নিশ্চিত হতো না। আত্মা যেদিন আবার দেহর ভিতরে ফিরে আসবে, তখন তার জীবনযাত্রা নির্বাহের জন্য কবরের ভিতর খাবার দাবার, কাপড় চোপড়, খাট বিছানা, তৈজসপত্র প্রভৃতি যা কিছু দরকার সবই রেখে দিত। রাজা রাজরা আর সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দাস দাসীদেরও দেহের সঙ্গেই কবরে যেতে হতো, অর্থাৎ তাদের হত্যা করে দেহগুলো কবরে পাঠানো হতো, যাতে করে দেহের ভিতরে ফিরে এসে রাজার আত্মা লোকাভাবে কষ্ট না পায়। ভৈরববাবু, আপনি কি এই বিশ্বাস সত্যি বলে মনে করেন? আমি কি সত্যি বলে ভাবি সে কথা শুনে কি হবে, তবে প্রাচীন মিশরের পুরুতরা যে মমিকে বাঁচিয়ে তোলার মন্ত্র জানত, এটা হয়তো মিথ্যা নয়। সে মন্ত্র এখন আর কেউ জানে না। প্রাচীন মিশরে যে অদ্ভুত মানুষরা বাস করত, তাদের কেউ আর বেঁচে নেই। মমি রূপে নষ্ট হয়নি কেবল তাদের দেহগুলো, তবে পুরনো পাপিরাস পাতার গুটানো পুঁথিতে মরা জাগানো মন্ত্রতন্ত্র এখনো পাওয়া যেতে পারে, কিন্তু সেসব পুঁথি এখন অত্যন্ত দুর্লভ। আপনি প্রাচীন মিশরের ভাষা জানেন? জানি। তাদের মরা জাগানোর মন্ত্র আপনি কখনো পড়েছেন? আমি না, সে সৌভাগ্য আমার হয়নি বলেই ভৈরব অন্য প্রসঙ্গ তুলল। কিন্তু সে প্রসঙ্গটাও হচ্ছে মমির প্রসঙ্গ। সে বলল, প্রাচীন মিশরের মানুষরা তাদের সভ্যতা আর অনেক গুপ্ত কথা নিয়ে পৃথিবী থেকে চিরকালের মতো লুপ্ত হয়ে গেছে বটে। মমিদের জ্যান্ত মানুষ করে তোলবার বিদ্যাও আজ কেউ জানে না বটে, কিন্তু মিশরের পুরনো গোরস্থানের মধ্যে আজও যে দেহহীন আত্মারা জীবন্ত হয়ে আছে, মিশর সম্বন্ধে বিশেষজ্ঞ অনেক বিলাতি পণ্ডিত এই বিজ্ঞানের যুগেও সে সন্দেহ প্রকাশ না করে পারেননি। বিলাতি সংবাদপত্রে প্রায়ই পড়া যায়, কৌতূহলী সাহেব ভ্রমণকারীরা মিশর থেকে মমি কিনে বিলাতে নিয়ে গিয়ে নানান অলৌকিক কাণ্ড দেখেছেন, আশ্চর্য সব বিপদে পড়েছেন। কবর থেকে বার করে আনলে মমি যে অভিশাপ বহন করে আসে, এই কথা তো এখন চলতি বিলাতি প্রবাদের মতো হয়ে দাঁড়িয়েছে। যে সমস্ত বিখ্যাত সাহেব পণ্ডিত মাটি খুঁড়ে প্রাচীন মিশরের কবর ঘেঁটে তছনছ করেন, তাদের অনেকেই যে পরে নানা দৈব দুর্ঘটনার অপঘাতে মারা গেছে, এই কথাও সবাই জানে। এসব দেখে শুনে স্বীকার করতে হয় যে আজ আমরা যাদের মমি দেখি, তাদের আত্মা এখনো মরেনি। নিজেদের পার্থিব দেহকে এখনো তারা ভালোবাসে, এখনো সুযোগ পেলেই আবার সেই দেহে ফিরে আসতে চায়। আমরা হিন্দু, আমরাও প্রাচীন জাতি, আর আমরাও আত্মার অমরতায় বিশ্বাস করি। দেহের প্রতি মমতা থাকলে পাছে আত্মা পৃথিবী ছাড়তে চায় না। হয়তো সেই ভয়েই হিন্দুদের শাস্ত্র বিধান দিয়েছে আগুনে পুড়িয়ে মৃতদেহকে একেবারে ধ্বংস করে ফেলতে। সময়ে সময়ে দিলীপের মনে হতো ভৈরবের মধ্যে উন্মাদ রোগের পূর্ব লক্ষণ দেখা দিয়েছে।
একদিন কথা কইতে কইতে হঠাৎ সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, মঙ্গল আর অমঙ্গলকে নিজের অধিকারে আনতে পারা, ওহ সে কি সৌভাগ্য! স্বর্গের দেবতা আর নরকের দেবতাকে যদি আমার হাতের মুঠোয় পাই, তাহলে আমি পৃথিবী শাসন করতে পারি। আরেকদিন সে বলল, অবনীর বোনকে আমি বিয়ে করব বটে, কিন্তু অবনী কোনো কর্মেরই নয়। অবশ্য মানুষ হিসেবে অবনী ভালো লোক, কিন্তু যার উচ্চাকাঙ্ক্ষা আছে সে তার যথার্থ বন্ধু হতে পারবে না। সে আমার বন্ধু হওয়ার যোগ্য নয়। আজ কদিন থেকে তাকে আবার নতুন রোগে ধরেছে। দিলীপ নিচে থেকে প্রায় শুনতে পায় উপরে ঘরে একলা বসে ভৈরব নিজের সঙ্গে নিজে কথা কয়। গভীর রাতে দিলীপ পড়াশোনা করছে। উপরের ঘরে বাইরের জনপ্রাণী নেই, অথচ চারিদিকের নিস্তবতার মধ্যে বেশ শোনা যায় ভৈরব খুব মৃদু স্বরে প্রায় ফিস ফিস করে, আপন মনে কথাবার্তা বলে। তার এই অদ্ভুত অভ্যাসে বিরক্ত হয়ে দিলীপ একদিন বলল, ভৈরববাবু, নিজের সঙ্গে নিজেই গল্প করতে কি আপনার খুব ভালো লাগে? ভৈরব চমকে উঠে বলল, আমি কি নিজের সঙ্গে গল্প করি? না না, আপনি ভুল শুনেছেন। কিন্তু দিলীপ ভুল শোনেনি। শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। কেষ্ট হচ্ছে দিলীপের পুরনো চাকর। সে একদিন বলল, বাবু একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? ওপরের ঘরের ওই বাবুটির মাথা কি খারাপ হয়ে গেছে? কেন? আমার তো তাই মনে হয়। ঘরে কেউ নেই, তাও তিনি কি সব কথা বলেন। সে কথায় তোমার দরকার কি কেষ্ট? দরকার নেই বটে, কিন্তু এটা কি আশ্চর্য নয়? এর চেয়েও আশ্চর্য কি জানেন? বাবুটি যখন নিজের ঘরের দরজায় চাবি বন্ধ করে বাড়ির বাইরে বেরিয়ে যান, তার ঘরের ভিতরে মেঝের উপর ভারী ভারী পা ফেলে তখন ওকে বেরিয়ে বেড়ায়। বাবু, এসব আমার ভালো লাগে না। এসব ভালো কথা নয়, আমার ভারী ভয় হয়। কি বাজে বকছো? বাজে নয় বাবু, বাজে নয়, আমি নিজের কানে শুনেছি। কেবল ঘরের ভিতরে নয় বাবু, একদিন বাইরেও পায়ের আওয়াজ শুনতে পাই। একদিন হলো কি, আমি উঠোনের কোণে আমার ঘরের সামনে বসে তামাক ছাড়ছি। তখন সন্ধে উতরে গেছে। উঠোনের দিকে ওদিকটা অন্ধকার। বাসায় কেউ ছিল না বলে সদর দরজায় খিল দিয়ে রেখেছি। হঠাৎ শুনলুম সিঁড়ি দিয়ে কে যেন নেমে আসছে। বাসায় কেউ নেই, তবু সিঁড়ি দিয়ে কে নামে? আমি শুধুলুম, কে যায়? সাড়া পেলুম না, কিন্তু উঠোনের যেখানটা অন্ধকার সেখানে শুনলুম কার পায়ের শব্দ। তারপরই দুম করে সদরের খিল খুলে গেল, আর দরজা খুলে আবার বন্ধ হয়ে গেল। এ কি কাণ্ড বাবু! কেষ্ট, ভৈরববাবু নিশ্চয়ই তোমার অজান্তে বাসায় ছিলেন, বেরিয়ে গিয়েছিলেন তিনি। তাহলে তিনি সাড়া দিলেন না কেন? সেটা তার খুশি। তাহলে আর একটা কথা বলি, শুনুন। ভৈরববাবুর খাবার আসে রোজ হোটেল থেকে, জানেন তো? এতদিন দুবেলা একজনের জন্যই খাবার আসতো, কিন্তু হোটেলের চাকরের মুখে শুনলুম আজকাল রোজ রাতে খাবার আসে দুজনের জন্য। ভৈরববাবু একলা, কিন্তু তার ঘরে রাত্রে দুজনের খাবার যাবে কেন? সে খাবার কে খায়? ভৈরববাবুই। হয়তো তার খিদে বেশি, একজনের খাবারে কুলোয় না। কিন্তু তার খিদে কি রাতেই বাড়ে? সকালে তো দুজনের খাবার আসে না। আর আগে তো তার এত রাক্ষসে খিদে ছিল না, হঠাৎ রাতেই খিদে বাড়লো কেন? যখন থেকে আশ্চর্য পায়ের শব্দ পাচ্ছি তার খিদে বেড়েছে তখন থেকেই। কেষ্ট, তুমি একটা রাবিশ। বিশ্বাস করছেন না, কি আর বলবো। এই বলে কেষ্ট চলে গেল। দিলীপ অবাক হয়ে ভাবতে লাগলো, ভৈরব যখন ঘরে থাকে না, তখন কে সেখানে চলাফেরা করতে পারে? ভৈরব কি তার ঘরের ভিতরে অন্য কোনো লোককে লুকিয়ে রেখেছে? সে কে, আর লুকিয়েই বা রাখবেন কেন? আজ কেষ্ট যে এই দুজনের খাবারের কথা বলল, সেটাই বা কি ব্যাপার? যদি ধরি ভৈরবের ঘরে কেউ লুকিয়ে আছে আর দুজনের খাবার আসে সেই জন্যই, তাহলে রোজ সকালের খাবার দুজনের আসে না কেন? সকালে সে কি উপোস করে থাকে? এসবই যে ধাঁধার মতো গোলমেলে কাণ্ড। কেষ্টকে ঠাট্টা করে উড়িয়ে দিলুম বটে, কিন্তু আমাকেও সেটা ভাবিয়ে তুলল। সে রাতে ভৈরব
নেমে এসে দিলীপের সঙ্গে গল্প করছিল। কথা কইতে কইতে দিলীপ স্পষ্ট শুনতে পেল দোতলার ঘরের মেঝে কার পদশব্দে কেঁপে কেঁপে উঠছে। কে যেন ভারী ভারী পা ফেলে পায়চারি করে বেড়াচ্ছে। তারপরেই তুম করে উপরের দরজার আওয়াজ। দিলীপ সচমকে বলে উঠল, ভৈরববাবু, কে আপনার ঘরের দরজা খুললে? ভৈরব এক লাফে উঠে পড়ে একান্ত অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার মুখের ভাব দেখলে মনে হয় সে যেন ভয়ও পেয়েছে এবং দিলীপের কথা বিশ্বাসও করতে পারছে না। সে থেমে থেমে বলল, ঘরের দরজা নিশ্চয়ই আমি তালা দিয়ে এসেছি। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, দরজা খোলা অসম্ভব। শুনুন ভৈরববাবু, শুনুন, সিঁড়ির উপরে পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কে নিচে নেমে আসছে? ভৈরব বেগে বাইরে ছুটে গিয়ে দিলীপের দরজার পান্না দুখানা চেপে বন্ধ করে দিলে এবং দ্রুত পদে সশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির মাঝখানে উঠে তার পায়ের শব্দ হঠাৎ থেমে গেল এবং তারপরে শোনা গেল ফিসফিস করে কথার আওয়াজ। খানিক পরে আবার দোতলা ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। তারপর ভৈরব নিচে এসে ফের যখন দিলীপের ঘরে ঢুকলো, তখন তার কপাল বেয়ে নেমে আসছে ঘামের দরদর ধারা। অবসন্নের মতো চেয়ারের উপর বসে পড়ে ভৈরব হাঁপাতে হাঁপাতে বলল, না, সব ঠিক আছে, ওই হতছাড়া কুকুরটার কাণ্ড আর কি। সেই দরজাটা খুলে ফেলেছিল, আমি তালা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম কি না। ভৈরবের বিকৃত মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দিলীপ বলল, আপনার যে আবার একটা কুকুর আছে, এ খবর তো আমার জানা ছিল না। হ্যাঁ, সবে পুষেছি, আবার তাড়িয়ে দেবো, জ্বালিয়ে মারলে। আমিও কুকুর ভালোবাসি, একবার তাকে আনুন না, দেখব। বেশ, তো সে না হয় আনবো, তবে আজ নয়। আজ আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বাইরে যেতে হবে। ভৈরব তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু দিলীপ নিচে বসেই শুনতে পেল জরুরি কাজে বাইরে না গিয়ে সে নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজায় খিল বন্ধ করে দিল। দিলীপ মনে মনে খাপ্পা হয়ে উঠল। ভৈরব তাহলে 1 নম্বরের মিথ্যাবাদী। এমন কাঁচা মিথ্যে কথা কইল যে একটা শিশুকেও ফাঁকি দিতে পারবে না। ঘরে কুকুর আছে না ছাই আছে, সিঁড়ির উপর এইমাত্র যে পায়ের শব্দ শোনা গেল, কোনো কুকুরের পায়ের আওয়াজ সেরকম হতেই পারে না। দস্তুর মতো মানুষের পায়ের আওয়াজ। কেষ্ট তো ঠিক কথাই বলেছে, কিন্তু কে তার ঘরে লুকিয়ে আছে? কেন লুকিয়ে আছে? সে কি খুনে, চোর? পুলিশের ভয়ে এখানে এসে গা ঢাকা দিয়েছে? তাই কি ভৈরব মিথ্যা কথা বলল? কিন্তু যে লোক পলাতক আসামিকে নিজের ঘরে লুকিয়ে রাখে, তার সঙ্গে তো আর কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। শেষটা কি সেও পুলিশ মামলায় জড়িয়ে পড়বে? মনে মনে ভৈরবকে বয়কট করবার প্রতিজ্ঞা করে দিলীপ অ্যানাটমির একখানা মস্ত বই টেনে নিয়ে পড়তে বসল। কিন্তু খানিক পরেই আবার পড়ায় বাধা পড়ল। পায়ের শব্দে মুখ তুলে দেখে ঘরের মধ্যে প্রতাপের আবির্ভাব হয়েছে। তার পাশে বসে পড়ে প্রতাপ বলল, দিলীপ, তুমি একটা আস্ত গ্রন্থকীট, দিনরাত খালি পড়া আর পড়া। এদিকে পরশু আমার ইলিয়াড শিল্ডের খেলা, সে কথা কি তোমার মনে নেই? টিমে কি আমি আছি? নিশ্চয়ই, সিলেকশন হয়ে গেছে আজই। তুমি খেলবে রাইট লাইনে। কাল মাঠে গিয়ে প্র্যাকটিস করে এসো। যাব, কিন্তু আজ বিদায় হও দেখি, আমাকে পড়তে দাও। আর কোনো খবর নেই তো? একটা খবর আছে। তোমাকে সেদিন নন্দলাল আর ভৈরবের ঝগড়ার কথা বলেছিলাম, মনে আছে তো? কাল নন্দলাল বিষম বিপদে পড়েছিল। কি বিপদ? নন্দলাল কাল মাঠের রাস্তা দিয়ে সন্ধ্যার সময়ে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ কে তাকে আক্রমণ করে। কে আক্রমণ করে সেইটা বলাই তো মুশকিল।
নন্দলালের মতে সে মানুষ নয়। অবশ্য তার গলায় নখের আঘাতে যে গভীর ক্ষত হয়েছে, মানুষের নখে সেরকম ক্ষত হওয়া সম্ভব নয়। তবে তবে কি নন্দলালের ঘাড়ে ভূত চেপেছিল? ভূত? কে বলছে তা? ভূত টুত কিছু নয়। আমার বিশ্বাস চিড়িয়াখানা বা কোনো খেলাওয়ালাদের দল থেকে ওরাংওটাং কি শিম্পাঞ্জির মতো কোনো বড় জাতের বানর বাইরে বেরিয়ে পড়েছে। এ কীর্তি তারই। নন্দলাল রোজ ওই পথ দিয়ে ঠিক ওই সময়ই বাড়ি ফেরে। সেখানে পথের উপরেই একটা ঝাঁকড়া বটগাছ অন্ধকার সৃষ্টি করে ঝুঁকে পড়েছে। নন্দলাল যখন তার তলা দিয়ে আসছিল, ঠিক তখনই সেই অজানা জীবটা হঠাৎ তার ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। নন্দলালের বিশ্বাস সে সেই গাছের ডাল থেকেই তার কাঁধের উপর অবতীর্ণ হয়েছিল। পিঠের উপরে পড়ে এই জীবটা 2 হাত দিয়ে তার গলা প্রাণপণে চেপে ধরে। নন্দলালের মনে হচ্ছিল কে যেন ইস্পাতের ফিতে দিয়ে তার গলা চেপে ধরেছে। কেবল সেই ভীষণ হাত দুখানা তার গলার চারিধারে চাপের উপর চাপ দিতে থাকে। প্রাণের ভয়ে সে আকাশ ফাটানো আর্তনাদ করে ওঠে এবং তার চিৎকার শুনে কোথা থেকে 2জন লোক ছুটে আসে। তাদের দেখেই সেই জীবটা চিতা বাঘের মতো ক্ষিপ্র গতিতে একটা পাঁচিলের উপর লাফ মেরে অদৃশ্য হয়ে যায়। নন্দলাল শুধু অনুভব করেছে একজোড়া লৌহ ইস্পাতের মতো মৃত্যু বাঁধন আর একটা মস্ত বড় অবচ্ছায়া। এছাড়া আর কিছুই সে জানে না। দিলীপ বলল, হয়তো সে কোনো খুনি ঠগির হতে পারে। হতে পারে, কিন্তু নন্দলাল বলে তা নয়। তার মতে যে তাকে আক্রমণ করে গলা টিপে ধরেছিল তার হাত দুখানা বরফের মতো কনকনে ঠান্ডা। কোনো জীবনের স্পর্শই সেরকম শীতল হয় না। নিশ্চয়ই এটা তার মনের ভ্রম, কিন্তু বেচারি ভয়ে একেবারে মুষড়ে পড়েছে। হ্যাঁ, ভালো কথা। তোমার বন্ধু ভৈরবচন্দ্র নন্দলালকে যেমন ভালোবাসে, বোধহয় এই খবর শুনলে আনন্দে নৃত্য করতে থাকবে। আমি তাকে খুব চিনি। সে কোনো শত্রুকেই ক্ষমা করে না। অতএব সাবধান, কোনোদিন তাকে ঘাঁটিও না। দিলীপ বললে, সে আমার মিত্রও নয়, শত্রুও নয়। তার সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছে। তাকে আমার ঘাঁটাবার দরকার কি? তোমার কথা তুমিই বুঝবে। আমি শুধু বলে খালাস। কেবল এটুকু মনে রেখো, তার কাছ থেকে যত তফাতে থাকতে পারো ততই ভালো। এই বলে প্রতাপ ঘর থেকে বেরিয়ে গেল। দিলীপ আবার পড়ায় মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার মন তখন এমন চঞ্চল হয়ে উঠেছে যে ডাক্তারি কেতাবের কোনো কথাই সে দেখতে পেল না। থেকে থেকে তার মন কেবলই ছুটে যায় দোতলার এই বিচিত্র ঘরের অদ্ভুত লোকটির কাছে, যার চারিদিকেই রয়েছে অজানা রহস্যের এক মায়াময় অপার্থিবতা। তারই ফাঁকে ফাঁকে তার বিস্মিত চিত্ত নন্দলালের উপরে এই আশ্চর্য আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য ব্যস্ত হয়ে উঠল। ওই ভৈরবের স্বভাব আর নন্দলালের উপরে এই আক্রমণ, এদের মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। কিন্তু কি যে সেই যোগাযোগ, ভাষায় স্পষ্ট করে তা প্রকাশ করা যায় না। দিলীপ তার ডাক্তারি বইখানা একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বিরক্ত স্বরে বলে উঠল, চুলো যাক ভৈরব আর তার বিদঘুটে মমি। তার জন্য আজ আমার পড়া হলো না, আর কেবল এই জন্যই তার সঙ্গে ভবিষ্যতে আর কখনো মেলামেশা করব না। 10 দিন কেটে গেল। দিলীপ তার মরার কঙ্কাল আর ডাক্তারি কেতাব নিয়ে নিজের বিদ্রোহিতার বিরুদ্ধেই জোর করে এমন ব্যস্ত হয়ে রইল যে ঘরের বন্ধ দরজায় মাঝে মাঝে ভৈরবের করাঘাত শুনেও সাড়া দেবার নামটি করল না। সে এসেই হয়তো সেকেলে মিশর আর তার গুপ্ত রহস্য নিয়ে এমন সব আজগুবি গালগল্প শুরু করবে যে সেসব শুকনো ডাক্তারি কেতাবের সমস্ত কথাই ভুলে যেতে হবে। একদিন সে বাইরে বেরোবার উদ্যোগ করেছে। এমন সময়ে তার খোলা দরজা দিয়ে দেখতে পেল তার বন্ধু অবনী অত্যন্ত উত্তেজিতভাবে দালানের উপরে নেমে এলো এবং তার পিছনে পিছনে ছুটে এলো রুদ্রমূর্তিতে ভৈরবচন্দ্র। ভীষণ ক্রোধে তার মুখ হয়ে উঠেছে হিংস্র জন্তুর মতো কদাকার।
ভৈরব সাপের মতো ফোঁস করে বলে উঠল, নির্বোধ, এর প্রতিফল তুই পাবি। অবনী চেঁচিয়ে বলল, যা হয় হবে, কিন্তু তোমার সঙ্গে আজ থেকেই সব সম্পর্ক তুলে নিলুম। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। বেশ, শোনো না, কিন্তু তুমি যা প্রতিজ্ঞা করেছো সেটা যেন মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা আমি রাখবই, কারুকে কোনো কথা বলবো না। কিন্তু এরপর আমার বোনের সাথে তোমার বিয়ে হওয়া অসম্ভব। তার চেয়ে আমার বোনকে গঙ্গা জলে ডুবিয়ে মারব। আমি আর তোমার মুখ দেখতে চাই না। এই বলেই অবনী হন হন করে দালান পেরিয়ে বাড়ির বাইরে চলে গেল। দিলীপ ঘরের ভিতর থেকে সব দেখল, সব শুনল, কিন্তু বাইরে বেরিয়ে ওদের গোলমালে যোগ দিতে তার ইচ্ছে হলো না। ভৈরবের সঙ্গে কোনো কারণে অবনীর ঝগড়া হয়েছে এবং সে তার বোনের সঙ্গে ভৈরবের বিয়ের সম্পর্ক ভেঙে দিল। দিলীপ এটুকু বেশ বুঝতে পারল। তারপর সে জামা কাপড় পরে বেরিয়ে পড়ল এবং বাইরে গিয়েও এই কথাই তার বারংবার মনে হতে লাগলো, ভৈরবের সঙ্গে অবনীর এমন ঝগড়া হওয়ার কারণ কি। পরদিনের কথা, সেদিন ছিল ইলিয়ট শিল্ডের ফাইনাল। গড়ের মাঠে মোহনবাগান গ্রাউন্ডে নানান কলেজের ছাত্ররা এসে গগনভেদী কোলাহলে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। দিলীপদের কলেজের সঙ্গে আজ মেট্রোপলিটন কলেজের প্রতিযোগিতা। খেলার আগে দুই পক্ষের পৃষ্ঠপোষকদের মধ্যে রীতিমতো একটা বাক্যযুদ্ধ হয়ে গেল। চলচ্চিত্রে সেই দৃশ্যটি গ্রহণ করলে দর্শকরা চমৎকার একটা কৌতুক নাট্যের রস উপভোগ করতে পারে। খেলার শেষে দিলীপ যখন ইউনিফর্ম ছেড়ে বাড়িমুখো হয়েছে, কোথা থেকে হঠাৎ অবনী এসে তার সঙ্গ নিল। অবনী বলল, ভাই, সেদিনকার ব্যাপারটা কতকটা তুমি দেখেছো আর শুনেছ, কিন্তু সেদিন আমার এত রাগ হয়েছিল যে তোমার সঙ্গে কথা না করেই চলে এসেছিল। সেজন্য কিছু মনে করো না। আমার তো কিছু মনে করার কোনো কারণই নেই। বেশ কথা, কিন্তু আমার একটা কথা তুমি রাখো, ভৈরব যে বাসায় থাকে সেখানে কোনো ভদ্রলোকের থাকা উচিত নয়। ও বাসা তুমি ছেড়ে দাও। কেন বলো দেখি? অবনী প্রথমটা কোনো জবাব দিল না। দিলীপের সঙ্গে নীরবে খানিকটা এগিয়ে এলো, তারপর বলল, কেন যে তোমাকে ও বাসা ছাড়তে বলছি আমার পক্ষে তার কারণ বলা অসম্ভব। কেননা ভৈরবের কাছে আমি প্রতিজ্ঞা করেছি কারোর কাছে কোনো কথাই আমি বলবো না। কিন্তু এটুকু আমার বলা উচিত যে ভৈরবের কাছে ভদ্র বা অভদ্র কোনো মানুষেরই থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে তুমি বিপদে পড়তে পারো, সাংঘাতিক বিপদ। বিপদ? তুমি কি বলছো অবনী? স্পষ্ট করে তোমাকে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু ও বাসা তুমি ছেড়ে দাও। কেন? ভৈরব হচ্ছে অমানুষিক মানুষ, এছাড়া আর তার কোনো বর্ণনা করা যায় না। সেই যে সেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর থেকেই আমার মনে কেমন একটা সন্দেহ হয়। কাল আমি তাই তাকে চেপে ধরেছিলাম। দিলীপ, তখন দায়ে পড়ে সে আমাকে যেসব কথা বলল শুনে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। তার উপর ভৈরব বলে কিনা আমাকে তার দলভুক্ত হয়ে সাহায্য করতে হবে। ভাগ্যে যথাসময়ে ভৈরবের আসল চরিত্র টের পেয়েছি। তার সঙ্গে আমার বোনের বিয়ে হয়ে গেলে কি যে সর্বনাশ হতো, ভগবান রক্ষা করেছেন আমাদের। অবনী, হয় তুমি বেশি কিছু বলছো, নয় বলছো খুব কম কথা। আমি কিছুই বলবো না বলে ভৈরবের কাছে প্রতিজ্ঞা করেছি। তুমি যদি জানতে পারো কেউ তার প্রতিবেশীর ঘরে আগুন জ্বালিয়ে দিতে চায়, তাহলে অঙ্গীকার করেছো বলে কি সে কথা প্রকাশ করবে না? ভৈরবকে আমি ভয় করব কেন? কারণ সে হিংস্র পশুর মতো ভয়ঙ্কর। হয়তো সে এখনো তোমার কোনো অনিষ্ট করেনি, কিন্তু সাপ কখনো কামড়ায়নি বলে কি সাপের গর্তের পাশে বাসা করবে তুমি? অবনী, তুমি ভাবছো ভৈরবের গুপ্ত কথা আমি জানি না। এটা তোমার ভুল। তুমি তো এই কথাই আমার কাছে প্রকাশ করতে চাও না যে ভৈরবের ঘরে আরেকজন ব্যক্তি বাস করছে। অবনী চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মহা বিস্ময়ে দিলীপের মুখের পানে তাকিয়ে বলল, তুমি তাহলে সব জানো?
গর্বের হাসি হেসে দিলীপ বলল, তা আর জানি না, ভৈরব কোনো ফেরারি আসামিকে তার ঘরে লুকিয়ে রেখেছে, এই তো। অবনীর বিস্মিত ভাবটা মিলিয়ে গেল। সে ঘাড় নেড়ে বলল, আমি কিছু বলতে পারবো না, ভৈরব আমার মুখ বন্ধ করে রেখেছে। দিলীপ বলল, আমি আর কিছু শুনতে চাই না, তবে এটা জেনে রেখো, তুমি ভৈরবকে খারাপ লোক বললে বলে এই বাসা ছেড়ে আমি পালাবো না। কেন পালাবো? ও বাসা আমার খুব পছন্দের। অবনীকে পিছনে রেখে দিলীপ ট্রাম লাইনের দিকে অগ্রসর হলো। তার সেই যুক্তিহীন ভয় দেখে দিলীপ মনে মনে কৌতুক অনুভব করল। মানুষ হিসেবে ভৈরব অমানসিক হবে কেন? বড়জোর তার স্বভাবটাই মিষ্টি নয়। হয়তো তার কোনো অস্বাভাবিক বাতিক আছে। এমন বাতিক কত লোকেরই তো থাকে। মানুষের প্রকৃতি হরেক রকম বলেই তো এই পৃথিবী এমন বৈচিত্র্যর। হয়তো ভৈরব তার ঘরের মধ্যে কোনো খুনি আসামিকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেজন্য বাইরের লোক অকারণেই মাথা ঘামিয়ে ভয় পাবে কেন? টালিগঞ্জের অমন খাসা বাড়ি কি ছাড়া যায়? কলকাতায় থেকেও সে কলকাতার বাইরে আছে। জনতার আর ট্রাম, বাস, ট্যাক্সির হট্টগোল নেই। হাজার পাখির কোরাস শুনে তার ঘুম ভাঙে। চারিদিকে তাকিয়ে দেখা যায় মাঠের পর মাঠ ভরে সবুজ রঙের স্রোত বইছে এবং তার উপরে ঝরে পড়েছে নীল আকাশের আলোর ঝর্ণা। উবাসা ছাড়া হবে না। দিলীপের এক বন্ধু ছিল, মণিলাল। সে বয়সে কিছু ছোট হলেও তার সঙ্গে দিলীপের খুব বনিপানা ছিল। মণিলাল ধনীর ছেলে এবং দিলীপের মতো সেও নির্জনতার ভক্ত। কলেজের পড়া সাঙ্গ করেও সংসারে ঢোকেনি। নিজের প্রকাণ্ড লাইব্রেরি ও ফুলের বাগান নিয়েই দিন কাটিয়ে দিত মনের খুশিতে। দিলীপদের বাসা ছাড়িয়ে আরও মাইল দেড়েক এগিয়ে গেলেই তার বাগানে ঘেরা সুন্দর বাড়িখানা দেখতে পাওয়া যেত। জায়গাটা অনেকটা পূর্ণি গ্রামের মতো। হপ্তায় বার দুয়েক দিলীপ তার এই বন্ধুটির সঙ্গে আলাপ করতে যেত। অবনীর সঙ্গে তার শেষ দেখা হওয়ার পরদিন সন্ধে 8টার সময়ে দিলীপ ঘর থেকে বেরুলো তার বন্ধু মণিলালের সঙ্গে সাক্ষাৎ করতে। বেরোবার সময়ে টেবিলের দিকে চোখ পড়তে দেখলে তার উপরে পড়ে রয়েছে ভৈরবের কাছ থেকে চেয়ে আনা একখানা দামি বৈজ্ঞানিক বই। দিলীপের মনে হলো ভৈরবের সঙ্গে সে আর মেলামেশা করতে চায় না বটে, কিন্তু তার বইখানা ফিরিয়ে দেওয়া উচিত। বইখানা তুলে নিয়ে সে দোতলায় সিঁড়ি ধরে উপরে উঠল। ভৈরবের দরজার সামনে গিয়ে তার নাম ধরে দুবার ডাকল। সাড়া পেল না। দরজা ঠেলতেই খুলে গেল। উঁকি মেরে দেখল ঘরের ভিতরে ভৈরব নেই। ভাবল ভালোই হলো, ভৈরবের সঙ্গে আর কথা কইতে হলো না। বইখানা ঘরের ভিতরে রেখে চুপি চুপি চলে যায়। সে ঘরের মধ্যে ঢুকল। ল্যাম্পটা কমানো রয়েছে বটে, কিন্তু আবছা আলোয় ঘরের সব দেখা যাচ্ছে। সমস্ত ঘরখানার মধ্যে যেন এক অজানা অলৌকিক রহস্য স্তম্ভিত হয়ে আছে। আলোকের অল্পতায় তার ভিতরে এসে দাঁড়ালেই বুকের ভিতরে জেগে ওঠে কেমন একটা অস্বস্তি। দিলীপ এধারে ওধারে চোখ ফিরিয়ে দেখল। ছাদে সেই ঝুলন্ত কুমির, দেওয়াল ঘেঁষে সেই পশু মুণ্ডধারী মিশরী দেবদেবীর জটলা এবং মাঝখানে সেই মমির কফিন। কিন্তু কফিনের মধ্যে বিভৎস মমিটা নেই। ঘরের চারিদিকে তাকিয়ে দিলীপ সেটাকে দেখতে পেল না। হয়তো তাকে ঘর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভালোই হয়েছে, দিলীপ নিজের মনেই বলল। ভৈরবের ওপর আমি বোধহয় অবিচার করেছি। এখানে যদি কোনো গুপ্ত রহস্য থাকতো তাহলে সে নিশ্চয়ই ঘরের দরজা এমন করে খুলে রেখে যেত না। দিলীপ বই রেখে দরজা ভেজিয়ে দিয়ে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগলো। সিঁড়িতে আলো ছিল না, ঘুটঘুট করছে অন্ধকার। সে একদিকের দেওয়াল ধরে নামছে,
হঠাৎ সিঁড়ির উপরে শোনা গেল একটা অস্পষ্ট শব্দ, একটা আগুনের ফিনকির আভাস, একটা ঠান্ডা কনকনে হাওয়ার ঝটকা। কে যেন তার পাশ কাটিয়ে বেগে উপরে উঠে গেল। কে? ভৈরববাবু নাকি? কোনো সাড়া নেই, কিন্তু উপরে ঘরের দরজা খোলার শব্দ হলো। দিলীপের মন কৌতূহলে ভরে গেল। সেও তাড়াতাড়ি আবার উপরে উঠল। ভৈরবের ঘরের দরজা তেমনই বন্ধ রয়েছে, ঠেলতেই খুলে গেল। ঘরের ভিতরে উঁকি মারতেই সর্বপ্রথম তার চোখে পড়ল কফিনটার উপরে। তার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে সেই মৃতদেহটা। দিলীপ নিজের চোখে বিশ্বাস করতে পারল না। আরও দুপা এগিয়ে গিয়ে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল কফিনের মমি কফিনেই বিরাজ করছে। কিন্তু ঠিক 3 মিনিট আগেই কফিনের ভিতরে যে কিছুই ছিল না। দিলীপ শপথ করে তা বলতে পারে। চোখের ভ্রম? এও কি সম্ভব? সে আড়ষ্ট চক্ষে সেই বিভীষক সুদীর্ঘ মৃত মূর্তির পানে তাকিয়ে রইল এবং তার মনে হলো মমির কোটরাগত চোখ দুটো যেন জ্যান্ত চোখের মতো একবার চকচক করে উঠল। দিলীপের হতভম্ব ভাবটা তখনও কাটেনি। হঠাৎ নিচে থেকে প্রতাপের ব্যস্ত চিৎকার শোনা গেল, দিলীপ, দিলীপ, কোথায় তুমি? শিগগিরই এসো। দিলীপ দ্রুত পদে নেমে গিয়ে দেখল তার ঘরের সামনে কাতর মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতাপ। কি হে, ব্যাপার কি? অবনী হঠাৎ জলে ডুবে গেছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। আপাতত তুমি হলেই চলবে, তাকে জল থেকে তোলা হয়েছে, দেহে এখনো প্রাণ আছে। দেরি করো না, শিগগিরই চলো। দুজনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং শীঘ্র অবনীর বাড়িতে পৌঁছবে বলে দৌড়তে আরম্ভ করল। অবনীদের বৈঠকখানায় ঢুকে দেখা গেল চৌকির উপরে তার জলসিক্ত অচেতন দেহটা শুইয়ে দেওয়া হয়েছে। দিলীপ প্রভৃতির চেষ্টায় প্রায় 20 মিনিট পরে অবনীর দেহে একবার শিহরণ দেখা গেল। তারপর তার ঠোঁট কাঁপতে লাগল। তারপর সে চোখ খুলল। প্রতাপ বলল, এবার জেগে ওঠো ভাই, জেগে ওঠো, তুমি আমাদের যথেষ্ট ভয় দেখিয়েছ। দিলীপ বলল, আমার ডাক্তারি ব্যাগ থেকে খানিকটা ব্র্যান্ডি বার করে ওকে খাইয়ে দাও। অবনীর এক সহপাঠী সেখানে ছিল। সে বলল, কি ভয়ই আমি পেয়েছিলুম। মাঠে বসে চাঁদের আলোয় আমার সঙ্গে গল্প করতে করতে অবনী হঠাৎ উঠে গিয়ে একটা পুকুর ধারে গেল। মাঝখানে কতকগুলি গাছ থাকতে আমি তাকে দেখতে পাচ্ছিলুম না। আচমকা শুনলাম তার আর্তনাদ আর ঝপাং করে জলে পড়ে যাওয়ার শব্দ। তারপর ছুটে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে কি কষ্টে যে তাকে টাঙায় তুলেছি তা খালি আমিই জানি। আমি তো ভেবেছিলাম অবনী আর বেঁচে নেই। ইতিমধ্যে অবনী কতকটা সামলে নিয়েছে। সে 2 হাতে ভর দিয়ে উঠে বসল এবং তার মুখে চোখে ফুটে উঠল দারুণ ভয়ের চিহ্ন। দিলীপ বলল, কি করে তুমি জলে পড়ে গেলে? আমি আমি পড়ে যাইনি। তবে কে আমাকে ঠেলে ঠেলে ফেলে দিয়েছে। সে কি হে? হ্যাঁ, পুকুর ধারে দাঁড়িয়েছিলুম। হঠাৎ হঠাৎ কে আমাকে দুখানা বরফের মতো ঠান্ডা হাতে হালকা পালকের মতো শূন্যে তুলে ধরে ছুঁড়ে ফেলে দিল। সে কি? কে সে? আমি কিছু দেখিনি, কিছু শুনিনি, কিন্তু সে যে কে আমি তা জানি। খুব মৃদু স্বরে দিলীপ বলল, আমিও জানি। অবনী সবিস্ময়ে বলল, তাহলে তুমি জেনেছ? মনে আছে আমি তোমাকে কি অনুরোধ করেছিলাম? মনে আছে। এইবারে বোধ হয় আমি তোমার অনুরোধ রক্ষা করব। প্রতাপ বিরক্ত কণ্ঠে বলল, তোমরা কি গুজবুজ ফুসফুস করছো হে? অবনী এখন বিশ্রাম করুক, এখন আর কোনো কথা নয়। এসো হে, আমরা বিদায় হই। বাসার দিকে ফিরতে ফিরতে দিলীপের কত কথাই মনে হতে লাগলো। মমি শূন্য কফিন, সিঁড়ির উপরে শব্দ ও কনকনে হাওয়া,
তারপরই কফিনের মধ্যে হারানো মমির রহস্যপূর্ণ অসম্ভব পুনরাবির্ভাব, এবং তারপর অবনীর উপর এই আক্রমণ। এর আগেই নন্দলালও ঠিক এইভাবেই আক্রান্ত হয়েছিল, এবং এদের দুজনের উপরেই ভৈরব তুষ্ট নয়। এই সঙ্গে ভৈরবের ঘরের অসাধারণ ব্যাপারগুলো স্মরণ হতে লাগলো। এই সমস্ত ঘটনা একত্রে নাড়াচাড়া করতে করতে দিলীপের মনের ভিতরে একটা সম্পূর্ণ নাটক গড়ে উঠল। এসবকে মিথ্যে বলা অসম্ভব, কিন্তু পৃথিবীর চক্ষে এদের সত্যতা প্রমাণিত করাও অনেক কঠিন। পৃথিবী বলবে, দিলীপ তুমি ভুল দেখেছ, কফিন এক মুহূর্ত মমিশূন্য হয়নি। আরও অনেকের মতো অবনীও হঠাৎ জলে ডুবে গেছে। ভেবে ভেবে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি কোনো ভালো ডাক্তারের ওষুধ খাও। দিলীপ নিজেও নিশ্চয়ই এরকম গল্প শুনলে এই কথাই বলতো, কিন্তু তবু সে এখন স্পষ্ট ভাষায় বলতে পারে যে ভৈরবের মন হচ্ছে হত্যাকারীর মন, এবং সে এখন এক অশ্রুতপূর্ব ভয়াবহ অস্ত্রের দ্বারা নরহত্যা করতে চায়। পৃথিবীর অপরাধের ইতিহাসে আর কেউ কখনো যা ব্যবহার করতে পারেনি। দিলীপ স্থির করল হপ্তাখানিকের মধ্যেই কোনো নতুন বাসায় উঠে যাবে। এ বাসায় থাকলে তার পড়াশোনা আর হবে না। দোতলার ঘরের রহস্য নিয়েই মন ব্যস্ত হয়ে থাকবে। সে বাসার কাছে এসে পড়ল। দোতলার ঘরে তখন আলো জ্বলছে, এবং বাইরের দিকে তাকিয়ে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে ভৈরব। বাড়ির ভিতরে ঢুকে দিলীপ দেখল ভৈরব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। ভৈরব বলল, দিলীপবাবু নমস্কার, আপনার সঙ্গে দু একটা কথা বলতে চাই। এখন কি আপনার সময় হবে? দিলীপ ক্রুদ্ধস্বরে বলল, না, সময় হবে না। লেখাপড়া নিয়ে আপনি এতই ব্যস্ত? আমি অবনীর কথাই বলতুম, শুনেছি তার নাকি কি বিপদ হয়েছে। ভৈরবের মুখ গম্ভীর, কিন্তু তার চোখে যেন আনন্দের আভাস। দিলীপের ইচ্ছে হলো মারে তার মুখে এক ঘুষি। সে বলল, ভৈরববাবু, শুনে আপনি বড় দুঃখিত হবেন যে অবনী এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আপনার শয়তানি কৌশল এবার কাজে লাগেনি। বেহায়ার মতো কিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আমি সব জেনে ফেলেছি। কাপ্পা দিলীপের রুক্ষ কথা শুনে ভৈরব প্রথমটা থতমত খেয়ে দুপা পিছিয়ে গেল। তারপর বলল, আপনি পাগল হয়ে গেছেন দিলীপবাবু। আপনি কি বলতে চান? অবনীর দুর্ঘটনার জন্য আমি দায়ী? বজ্রনাদে দিলীপ বলে উঠল, হ্যাঁ, আপনিই দায়ী। আর আপনার ওই শুকনো মরা। ভৈরববাবু, সেকাল হলে আপনাকে হয়তো জীবন্ত পুড়িয়ে মারা হতো, কিন্তু ভুলে যাবেন না একালেও ফাঁসি কাটা আছে। এই টালিগঞ্জে যদি আর কোনো লোক এইভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারায়, তাহলে আমিই আপনাকে পুলিশের হাতে সমর্পণ করব। মিশরি মরার খেলা বাংলাদেশে চলবে না, বুঝেছেন? আপনাকে শীঘ্রই পাগলাগারোতে পাঠাতে হবে দেখছি। আচ্ছা, দেখা যাবে আমি পাগলাগারোতে যাই না আপনি ফাঁসি কাটে দোল খান। বলেই দিলীপ নিজের ঘরে ঢুকে দৌড় বন্ধ করে দিল। পরদিন সন্ধ্যায় দিলীপ স্থির করল আজ মণিলালের সঙ্গে দেখা করতে যাবে। পথে বেরিয়ে পিছন ফিরে দেখল উপরের আলোকিত ঘরের জানলায় ভৈরব আজও দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় তাকেই দেখছিল। তার পাপ সংসর্গ থেকে তফাতে এসে দিলীপ একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। দূরে তালকুঞ্জের মাথার উপর থেকে চাঁদ যেন সকৌতুকে পৃথিবীকে নিরীক্ষণ করছে, এবং হালকা বাতাসে ভেসে আসছে শান্ত সন্ধ্যার একটা স্নিগ্ধ গন্ধ। জ্যোৎস্নার স্বপ্নময় নীল সাগরে যেন কোনো পরিপুরীর উদ্দেশ্যে চলেছে
ছোট ছোট মেঘের তরণী। দুপাশে মাঠের জনশূন্য উন্মুক্ততা নিয়ে এগিয়ে চলল দিলীপ মনের আনন্দে। তখন জনমানবের সাড়া নেই। প্রায় আধ ঘন্টা পরে দেখা গেল খানিক তফাতে মণিলালের বাড়ির জানলাগুলো আলোকে সমুজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ দিলীপের কি মনে হলো, একবার ফিরে পেছন পানে তাকিয়ে দেখল চাঁদের কিরণে ধপধপে পথটি একটা চওড়া শুভ্র রেখার মতো অনেক দূরে অস্পষ্টতার মধ্যে হারিয়ে গেছে, কিন্তু তারই উপর দিয়ে অভিশপ্ত অবচ্ছায়ার মতো কি একটা দ্রুত বেগে এগিয়ে আসছে তারই দিকে। দিলীপের বুক ছ্যাঁত করে উঠল। কি ও মানুষ? কি লম্বা ওর কালো দেহ! শুভ্র পথের জ্যোৎস্নাকেও ও যে কলঙ্কিত করে তুলেছে। ওর চোখ দুটো যেন দপদপ করছে। প্রত্যেক পদক্ষেপেতেই তালে তালে হাড়গুলো বেজে উঠছে খড়মড় করে, যেন ওর সারা দেহের সঙ্গেই মাংসের সম্পর্ক নেই। কি অস্বাভাবিক ওর গলা, যেন একটা বাখারির উপরে বসানো আছে মুন্ডটা। ভয়াবহ, সাক্ষাৎ মৃত্যুর মূর্তি ঝড়ের মতো ছুটে আসছে শিকারের দিকে। দিলীপ আর দাঁড়ালো না, মণিলালের বাড়ির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। কণ্ঠে তার আর্ত চিৎকার, পিছনে মৃত্যু পিশাচ, সামনে আলোকোজ্জ্বল জীবনময় অট্টালিকা। ওদিকে নরক, এদিকে স্বর্গ, কিন্তু মাঝখানে এখনো রয়েছে বিপজ্জনক ব্যবধান। এই পথটুকু আজ কি লম্বাই মনে হচ্ছে। আজ যেন এই পথের শেষ আসছে না, কিন্তু পথের শেষ এলো। জীবন্ত মৃত্যু তখন তার কাছ থেকে মাত্র 10 হাত দূরে। জ্বলন্ত চক্ষে দুখানা অস্থিসার দীর্ঘ বাহু বাড়িয়ে সে দিলীপকে ধরবার জন্য প্রস্তুত হয়েছে। এক টানে বাগানের ফটক খুলে দিলীপ আবার ছুটল। বাড়ির দরজা সেখান থেকেও খানিকটা দূরে। সভয়ে শুনলে বিভীষিকা তখনও তার পিছু ছাড়েনি। সেও সশব্দে ফটকটা খুলে ফেলল এবং পিছনে অতি নিকটে তার কঠিন পায়ের শব্দ। দেহের শেষ শক্তিটুকু প্রয়োগ করে দিলীপ তার দ্রুত গতিকে দ্বিগুণ দ্রুত করে কোনো রকমে বাড়ির ভিতরে ঢুকে পড়ে বিকট স্বরে চেঁচিয়ে দরজাটা বন্ধ করে খিল দিয়ে দিল। কোথা থেকে ছুটে এসে মণিলাল বলল, কি আশ্চর্য দিলীপ, কি ব্যাপার? দরজার উপরে পিঠ রেখে দাঁড়িয়ে দিলীপ অতি ক্ষীণ স্বরে বলল, আগে আগে এক গ্লাস জল দাও। মণিলাল দৌড়ে গিয়ে যখন এক গ্লাস জল নিয়ে ফিরে এলো, দিলীপ তখন একান্ত অবসন্নের মতো একখানা চেয়ারের উপর বসে পড়ে হাঁপ সামলাবার চেষ্টা করছে। এই নাও জল। বন্ধু, তোমার এ কি মূর্তি! মুখ যে একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে। দিলীপ সআগ্রহে হাত বাড়িয়ে তার তপ্ত পাথরের মতো শুকনো গলাটা ভিজিয়ে নিল। তারপর খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, মণিলাল, সব কথা পরে বলছি, আপাতত শুনে রাখো। আজ রাতে তোমার বাড়ি হবে আমার শয়ন মন্দির। কাল সকালে আবার সূর্যোদয় না হলে আমি আর এ বাড়ির বাইরে যেতে পারবো না। দিলীপের মুখের দিকে তাকিয়ে মণিলাল বলল, তুমি যা বলবে তাই হবে। আমি তোমার জন্য ব্যবস্থা করতে বলছি। ও কি উঠে আবার কোথায় যাচ্ছ? দোতলার বারান্দায়, সেখান থেকে চারিদিকটা সব দেখা যায়। তুমিও আমার সঙ্গে এসো। আমি যা দেখেছি তুমিও তা নিজের চোখে ভালো করে দেখো। দোতলার বারান্দায় বেরিয়ে চোখে পড়ল চারিদিকেই চন্দ্রালোকের রাজ্য, যার প্রজা হল গাছপালার লতা পাতা, ফুল ফল। দিলীপ প্রথমে বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাগানের যতখানা দেখা যায় তার উপরে চোখ বুলিয়ে নিল। সেখানে দক্ষিণা বাতাসে কেবল ছোট বড় ফুল গাছেরা দুলে দুলে চন্দ্রলেখার স্বপ্ন দেখছে। তারপর
সে মাঠের পর মাঠের দিকে এবং সুদীর্ঘ সাদা ফিতের মতো মেঠো পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল। সেখানেও জনহীন পূর্ণ শান্তির মধ্যে ঘুমিয়ে রয়েছে সুমধুর জ্যোৎস্না। কাছে বা দূরে জীবন্ত কোনো প্রাণীর ছায়া পর্যন্ত দেখা গেল না। মণিলাল বলল, দিলীপ, তুমি কি সিদ্দিকে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছ? এখানে এসে তুমি কাকে খুঁজতে চাও? সে কথা আমি তোমায় পরে বলছি, কিন্তু কোথায় সে গেল, কোথায় লুকোলো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো মণিলাল, ওই দেখো পথটায় যেখানে মোড় ফিরেছে, ওইখানে তাকিয়ে দেখো। বলেই সে উত্তেজিতভাবে মণিলালের বাহু সজোরে চেপে ধরল। মণিলাল বলল, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমাকে দেখাবার জন্য এত জোরে আমার হাত চেপে ধরবার দরকার নেই। হ্যাঁ, ওখানে দিয়ে কেউ একটা যাচ্ছে বটে, কোনো মানুষ। দেখলে মনে হয় সে রোগা কিন্তু ঠ্যাঙা, খুব ঠ্যাঙা। বেশ তো, পথ দিয়ে মানুষ যাচ্ছে, আর মানুষরা চিরকাল পথ দিয়েই চলে, কিন্তু সেজন্য তোমার এত বেশি ভয় পাওয়ার কী কারণ? কারণ কিছুই নেই, তবে ওই মূর্তিটাই আমাকে ধরবার জন্য পিছনে তাড়া করেছিল। আচ্ছা, তোমার বৈঠকখানায় চলো, সব কথা সবিস্তারে বর্ণনা করছি। দুজনে আবার নেমে বৈঠকখানায় এসে বসল। প্রচুর আলোকে আনন্দময় সেই সাজানো ঘরের একখানা কৌচের উপরে বসে দিলীপ একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা একে একে মণিলালের কাছে বর্ণনা করে গেল। ছোটোখাটো খুঁটিনাটি পর্যন্ত বাদ দিল না। কাহিনী সাঙ্গ করে সে বলল, এই হচ্ছে আমার অভিশপ্ত অভিজ্ঞতার ইতিহাস। এই কাহিনী অসম্ভব বটে, কিন্তু এর প্রত্যেক বর্ণই সত্য। মণিলাল বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তার মুখের উপর একটা হতবম্ব ভাব। তারপর সে ধীরে ধীরে বলল, আমার জীবনে এমন গল্প কখনো শুনিনি। তুমি সমস্ত বিষয় বর্ণনা করলে বটেই, কিন্তু তুমি নিজে কি সিদ্ধান্তে উপস্থিত হয়েছ বলো দেখি? তার আগে তোমার মত কি শুনতে চাই। এই বিষয় নিয়ে তুমি ভাববার সময় পেয়েছো, আমি পাইনি। আসল ব্যাপার আমার যা মনে হচ্ছে তা হচ্ছে ওই শয়তান ভৈরব মিশরে গিয়ে এমন কোনো গুপ্ত মন্ত্র শিখে এসেছে, যার গুণে মমিকে, অর্থাৎ হাজার হাজার বছর আগের মোড়াকে অথবা একটা বিশেষ মোড়াকে অন্তত খানিকক্ষণের জন্য জ্যান্ত করে তুলতে পারা যায়। যেদিন সে প্রথম অজ্ঞান হয়ে যায়, সেদিন সম্ভবত মড়াটাকে সর্বপ্রথম জাগিয়ে তুলতে পেরেছিল। কিন্তু একটা পুরনো শুকনো মড়া জীবন্ত হয়ে উঠছে, এই অনভ্যস্ত অসম্ভব দৃশ্য দেখেই সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাতে আর কোনো সন্দেহ নেই। তারপর জীবন্ত মড়ার নড়াচড়া দেখতে সে অভ্যস্ত হয়ে পড়ে। যদিও মমির সেই জীবন নিশ্চয়ই দীর্ঘস্থায়ী নয়, কারণ আমি তাকে দিনের পর দিন সম্পূর্ণ জড় পদার্থের মতো কফিনের ভিতরে থাকতে দেখেছি। কিন্তু এক অপার্থিব অদ্ভুত শক্তির অধিকারী হয়ে ভৈরব বুঝল যে মরার সাহায্যেও সে মনের মতো কাজ সফল করতে পারে, কারণ এটা হচ্ছে মানুষের মরা। অতএব জ্যান্ত হলে তার মানসিক বুদ্ধি আর শক্তিও ফিরে পায়। নন্দলালের উপর ভৈরবের রাগ ছিল, তার উপরেই সে প্রথম পরীক্ষা করল। তারপর এই নতুন ক্ষমতা পেয়ে আনন্দে অধীর হয়ে সে অবনীকেও নিজের দলে টানবার চেষ্টা করল। কিন্তু অবনী হচ্ছে ভিন্ন ধাতুর গড়া, এসব অন্যায় ভুতুড়ে ব্যাপারে সে যোগ দিতে চাইল না। ভৈরবের সঙ্গে তার ঝগড়া বাঁধল, এমন লোকের হাতে সে নিজের বোনকে সমর্পণ করতে নারাজ হলো, আর তার ফলে সেও পড়ল ভৈরবের হুকুমে এই জ্যান্ত মোড়ার হাতে। কিন্তু আগে নন্দলাল, তারপরে অবনী যে প্রাণে প্রাণে কোনো রকমে রেহাই পেল, সেটা হচ্ছে দৈবিক মহিমা। না হলে ভৈরবের উপর আজ দুটো নরহত্যার চাপ পড়ত। তারপর সে যখন টের পেয়ে গেল যে আমি তার গুপ্ত কথা জেনে ফেলেছি, তখন আমাকেও তার পথ থেকে সরিয়ে নিশ্চিত হতে চাইল। আমি যে এখানে আসবো সেটা জানত, দিলে তার মমিকে লেলিয়ে। কিন্তু ভাগ্য আমার প্রতিও সুপ্রসন্ন, না হলে কাল সকালেই তোমার বাগানের ভিতরে দেখতে পেতে আমার মৃতদেহ। আমি ভীতু লোক নই, কিন্তু এরকম মৃত্যু ভয়
অতি বড় সাহসীও সহ্য করতে পারে না। মণিলাল অবিশ্বাসের হাসি হাসতে হাসতে বলে, বন্ধু, অতিরিক্ত লেখাপড়া করে করে তোমার মাথায় গোলমাল হয়েছে। বিংশ শতাব্দীর কলকাতায় 4000 বছর বয়সের পুরনো মিশরের জ্যান্ত মমি, সবচেয়ে কড়া গাঁজার ধোঁয়াও এর কাছে হার মানে তো। এই মমিকে খালি তুমিই দেখেছো, আর কেউ একে জ্যান্ত অবস্থায় দেখেনি। নিশ্চয়ই আরও কেউ কেউ দেখেছে, কারণ এই অঞ্চলের অনেকেই বলেছে যে বানর জাতীয় কোনো জীব যেখানে সেখানে মানুষের উপর অত্যাচার করছে। তাছাড়া তারা আর কি বলবে? আসল ব্যাপার যে কল্পনা করাও অসম্ভব। কল্পনার দরকার কি? আসল ব্যাপার তো বেশ বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? প্রথমত ধরো, তুমি বলছো শূন্য কফিনকেও হঠাৎ পূর্ণ হতে দেখেছো। তুমি ভুলে যাচ্ছ ভৈরবের ঘরে আলো কমানো ছিল। সেই ম্লান আলোতে প্রথমটা তোমার ভালো করে তাকাবার দরকার হয়নি, তাই তুমি চোখের ভ্রমে মমিটা দেখতে পাওনি। না না মণিলাল, এ হতে পারে না। হতে পারে না কি তাই হয়েছে। তারপর আমার বিশ্বাস এই অঞ্চলে হঠাৎ কোনো গুন্ডা এসে লীলা খেলা শুরু করেছে। নন্দলালের উপরে সেই আক্রমণ করেছে, তোমাকে একলা পেয়ে সেই তীরে এসেছে, আর অবনীর জলের ভিতরে নিজেই পড়ে গেছে দৈব গতিতে। এইসবের জন্য ভৈরবকে দায়ী করো না, কারণ তোমার এই উদ্ভট মত ধোপে টিকবে না। তাকে জোর করে আদালতে হাজির করলেও আইন তোমার একটা কথাও বিশ্বাস করবে না। দিলীপ গম্ভীর স্বরে বলল, আমি তা জানি, তাই আইন আশ্রয় না নিয়ে আমি নিজের শক্তির উপরই নির্ভর করতে চাই। তার মানে আমি কলকাতাকে এক অদ্ভুত বিপদ থেকে রক্ষা করতে চাই। কেবল তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে আত্মরক্ষা করতে চাই। আমার কর্তব্য আমি স্থির করেছি। এখন ঘণ্টাখানেক আমায় একলা থাকতে দাও। আমাকে একটা কলম আর একখানা কাগজের প্যাড দিতে পারবে? নিশ্চয়ই, ওই কোণে টেবিলের ধারে গিয়ে বসলেই তুমি যা চাও তাই পাবে। দিলীপ টেবিলের ধারে গিয়ে বসল, তারপর কাগজ কলম দিয়ে কি লিখতে লাগলো। 2 ঘন্টার আগে তার লেখা শেষ হলো না। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। তারপর দিলীপ একতারা কাগজ নিয়ে উঠে মণিলালের সামনে দাঁড়িয়ে বলল, এখন তুমি সাক্ষী হও। এই কাগজের তলায় একটা সই করে দাও। সাক্ষী? কিসের সাক্ষী? এটা যে আজকের তারিখে আমি সই করেছি তারই সাক্ষী হবে তুমি। বন্ধু, এরই ওপরে আমার জীবন নির্ভর করছে। দিলীপ, তুমি পাগলের মতো কথা কইছো। চলো, খেয়ে দিয়ে শোবে চলো। আমি যা করছি অনেক ভেবে চিন্তেই করছি। যে মুহূর্তে তুমি সই করবে আমি তোমার সব কথাই শুনবো। নাও, সই করো। কিন্তু কী জন্য সই করব সেটা তো বলো। আজ আমি তোমাকে যে ঘটনাটা বলেছি এই সব কাগজে তা লিখে রাখলুম। তুমি কেবল সাক্ষী হও মণিলাল। মণিলাল তখনই সই করে দিয়ে বলল, নাও, কেমন হলো তো? কিন্তু এবার মতলব কি আমি জানতে চাই। পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে এই কাগজটা দাখিল করো। পুলিশের হাতে তুমি ধরা পড়বে কেন? হয়তো আমি নরহত্যা করব। দিলীপ, দিলীপ, গোমারের মতো কোনো কাজ করো না। মোটেই নয়, আমি আমার কর্তব্যই করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও। আমি এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই। কাল সকালে আমার অনেক কাজ। দিলীপকে যারা চেনে তারা জানে যে শত্রু হিসেবে সে বড় সহজ মানুষ নয়। যেমন মন দিয়ে সে লেখাপড়া করত, তেমনইভাবে দেহ মন একাগ্র করেই লোকের সঙ্গে বন্ধুত্বতা বা শত্রুতা করতে পারত। এই ছিল তার স্বভাব। অর্ধ সমাপ্ত করে কোনো কিছুই সে ফেলে রাখতে পারত না। সে যে কি করবে সে কথা কিছুতেই মণিলালের কাছে ভাঙল না। কিন্তু পরদিন প্রভাতে পূর্ব আকাশে রঙের খেলা শুরু হওয়ার আগেই দিলীপ বিছানা ছেড়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এই তো সেই চিরপরিচিত বিহঙ্গ কলরোলে
ও তরু মর্মরে সঙ্গীতময় পথ আর মাঠ, কিন্তু অবর্ণনীয় বিভীষিকার চলন্ত ছায়াকে বুকে করে রাতে ওরাই কি ভয়ানক হয়ে উঠেছিল। রাতের অন্ধকার ও অস্পষ্টতা এসে পথঘাটে যে কোনো বিভীষিকার জন্য জমি তৈরি করে রাখে। তাই হঠাৎ কোথাও একটা গাছের ডাল নড়লে বা পেঁচা ডেকে উঠলে বা বাদুড় ডানা ঝটপট করলে মানুষের বুকও ছমছম করতে থাকে। কিন্তু দিনের বেলায় সুস্পষ্ট সূর্যলোকে কাপুরুষকেও সূর্যালোক কাপুরুষকেও সাহসী করে তোলে। সেই সৃষ্টি ছাড়া মূর্তিটা আজ যদি এখন এই মেঠো পথে এসে দাঁড়ায়, দিলীপ নিশ্চয়ই তাহলে কালকের মতো ভয়ে উদ্ভ্রান্ত হয়ে উঠত না। এমন সব ভাবতে ভাবতে দিলীপ কাঁচা রোদের সোনামাখা পথের উপর দিয়ে এগিয়ে চলল। প্রথমে প্রতাপের বাড়ি গিয়েই হাজির হলো। প্রতাপ তখন সবে উঠে মুখ হাত ধুয়ে প্রভাতী চায়ের সঙ্গে খবরের কাগজ নিয়ে বসেছে। দিলীপকে এত ভোরে দেখে বিস্মিত হয়ে বলল, তুমি যে এখন চা আনতে বলি? না ধন্যবাদ প্রতাপ, তুমি এখনই আমার সঙ্গে আসতে পারবে? কেন পারবো না? আমি যা বলবো করবে? হ্যাঁ নিশ্চয়ই। তোমার বন্দুক আছে না? আছে, কিন্তু বন্দুক কী হবে? সেটা সঙ্গে করে নিয়ে এসো, আর এক গাছা খুব মোটা লাঠি। বাঘ মারা যায় এমন লাঠি আমার কাছে আছে, কিন্তু এত অস্ত্রশস্ত্র কেন? যুদ্ধযাত্রা করবে নাকি? দেওয়ালের উপর ওই যে বড় রামদাখানা টাঙানো রয়েছে, ওখানেও চাই। বাবা, এই যে একদম কুরুক্ষেত্র আয়োজন। আর কিছু চাই? ওই কামান টামান? আপাতত দরকার হবে না। তোমাকেও দরকার হতো না, কিন্তু পাছে একজনের বেশি লোক আমাকে আক্রমণ করে সেই ভয়েই তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা কেউ শিশু নই, কেউ আক্রমণ করলে নিশ্চয়ই লড়তে পারবো, কি বলো? পারা তো উচিত, কিন্তু এমন বীর দর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো? ফোর্ট উইলিয়ামসের দিকে? না, আমার বাসার দিকে। তোমার বাসার দিকে? অর্থাৎ ভৈরবের বাসার দিকে। কিন্তু সেজন্য এমন সাজ সরঞ্জামের প্রয়োজন কি? ভৈরবকে যদি বধ করতে চাও, একটা ঘুষি বা চড় বা লাঠিও যথেষ্ট। না প্রতাপ না, ভৈরব একলা নেই। তাহলে সেও কি সৈন্য সংগ্রহ করেছে? এসব প্রশ্নের জবাব পরে দেব, এখন যা বলি শোনো। বন্দুক আর রামদা নিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকবো। ওই মোটা লাঠি কাঁধে করে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে। যদি আমার দরকার হয় তোমাকে আমি ডাকবো, তখন তুমি লাঠি চালিয়ে শত্রু মারতে একটু ইতস্তত করো না। এখন চলো। জো হুকুম জেনারেল। তাহলে এই আমি কুইক মার্চ শুরু করলুম। ভৈরব টেবিলের সামনে বসে এক মনে কি লিখছিল। দরজা খোলার শব্দে মুখ তুলে দেখল দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভেজিয়ে দিল। তার পিঠে বাঁধা বন্দুক, হাতে রামদা। প্রথমটা সে হতভম্বের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বিষম রাগে তার কপালের শিরগুলো ফুলে উঠল। দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখল নিশার মৃত্যুর আড়ষ্টতা নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানবের মৃতদেহটা কফিনের ভিতর দাঁড়িয়ে রয়েছে। তার কঠোরগত চক্ষে আজ জাগ্রত দৃষ্টির এতটুকু আভাস নেই। তার মাংসহীন বিবর্ণ চামড়া ঢাকা অস্থিসার দেহের উপর শত শত শতাব্দীর কুৎসিত জীর্ণতা মাখানো লম্বা হাত দুখানা অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুই দিকে ঝুলছে। যদিও তার কাঁকড়ার দাঁড়ার মতো বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায়, কিন্তু 4000 বছরের ওই পুরনো শুটকো মরা যে আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির উপরে পদচালনা করতে পারে, এমন সম্ভাবনার কথা শুনলে পাগলও বোধ হয় অবিশ্বাসের হাসি হেসে উঠবে। দিলীপ রীতিমতো গদিয়ান চালে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে যেন নিজের মনেই বলল,
দেখছি ধনুচিতে আজ ধুনোও পুড়ছে না, পাপিরাসপতির মন্ত্রও কেউ পড়ছে না, জন্তুমুখ দেবতাদের পুজোর আয়োজনও নেই, মমিরও ঘুম এখনো ভাঙেনি। ঠোঁট ফাঁক করে হিংস্র দাঁতগুলো দেখিয়ে ভৈরব বলল, দিলীপবাবুর বোধহয় ভ্রম হয়েছে, এটা তার নিজের ঘর নয়। তিনি যে একটা হত্যাকারীর আস্তানায় এসেছেন এ জ্ঞান তার আছে। ভৈরব বলল, আমি যদি এখন ফোন করে পুলিশ ডাকি তাহলে ঘরে ঢুকে কি দেখবে তারা? শান্তিপ্রিয় গোবেচারা ভৈরবের হাতে রয়েছে মাত্র একটা ফাউন্টেন পেন, আর মহাবীর দিলীপবাবুর পৃষ্ঠ দেশে বাঁধা দোনলা বন্দুক, আর হাতে চকচক করছে মস্ত খাড়া। দিলীপ গাত্রস্থান করে বলল, পিঠের বন্দুক এই আমি হাতে নিলুম, আর এই রামদা উপহার দিলুম তোমাকে, এইবার তুমিও সশস্ত্র হলে তো। টেবিলের উপরে স্থাপিত রামদার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভৈরব বলল, তারপর রামদার সঙ্গে কি বন্দুকের যুদ্ধ হবে? দিলীপ বুঝতে পারল ভৈরব মনের ভাব চাপবার চেষ্টা করছে বটে, কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, রামদা নিয়ে তুমিও উঠে দাঁড়াও, তারপর ওই মমিটাকে কেটে কেটে টুকরো করে ফেলো। শুকনো হাসি হেসে ভৈরব বলল, ও খালি এই মরার উপরে খাঁড়ার ঘা? হ্যাঁ, খালি এই। শুনলুম রাজার আইন তোমাকে ধরতে পারবে না, কিন্তু আমার নিজের একটা আইন আছে, তার কাছে তোমার মুক্তি নেই। তোমার ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখো, বেলা 8টা বাজতে আর 5 মিনিট বাকি। এই আমি বন্দুক তৈরি রাখলুম, 5 মিনিটের মধ্যে তুমি যদি ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে না ফেলো, বন্দুকের গুলিতে আমি তোমার খুলি উড়িয়ে দেব। তুমি আমাকে খুন করবে? হ্যাঁ, করব। কি কারণে? তোমার শয়তানির জন্য। ভৈরব, 1 মিনিট হলো। তোমার শয়তানির জন্য। ভৈরব, 1 মিনিট হলো। কিন্তু কি শয়তানি আমি করেছি? বলা বাহুল্য, তুমিও জানো আমিও জানি। এ হচ্ছে ধাপ্পা দিয়ে ভয় দেখানো। 2 মিনিট কাটলো। ধাপ্পায় আমি ভয় পাবো না। তুমি হচ্ছ পাগল, বিপজ্জনক এক পাগল। তোমার কথায় আমি আমার সম্পত্তি নষ্ট করব না, ওটা মূল্যবান মমি। তোমাকে ওটা কেটে খান খান করতে হবে এবং পুড়িয়েও ফেলতে হবে। আমি ওসব কিছুই করব না। 4 মিনিট কাটলো। দিলীপ বন্দুক তুলে তার নলটা ফেরালো ভৈরবের দিকে। তার মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ভগবানের কাছে শপথ করছি, 8টা বাজলেই আমি তোমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মারব। এর জন্য আমি ফাঁসি যেতেও রাজি। এখনো উঠলে না? ঘড়িতে 8টা বাজছে, তবে মরো। দিলীপ ট্রিগারের উপর আঙুল রাখল। ভৈরব উঠে পড়ে ভয়ার্ত মুখে বলল, রক্ষা করো, রক্ষা করো, আমি তোমার কথা মতো কাজ করব। বলেই সে তাড়াতাড়ি রামদা তুলে মমির গলার উপর এক কোপ বসিয়ে দিল। কাটা মুন্ডটা খটাস করে মাটির উপর পড়ে গেল। তারপর মরার ওপর কোপের পর কোপ পড়তে লাগলো। ভৈরব একের পর এক কোপ বসায়, আর একবার করে মহাভয়ে ফিরে তাকায় দিলীপ কি করছে। মিনিট 5-এর মধ্যেই সব শেষ। ঘরের মেঝের উপর শুকনো মরার কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ। ঘরের মেঝের উপর শুকনো মরার কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে উঠল। দিলীপ বজ্র গম্ভীর গলায় বলল, ওর ওপর কেরোসিন তেল ঢেলে আগুন লাগাও। ভৈরব নীরবে তার হুকুম তামিল করল। শুকনো মরার টুকরোগুলো কাগজের মতো সহজেই দাউ দাউ করে জ্বলে উঠল। বিশ্রী দুর্গন্ধে ও আগুনের তাপে টেকা দায়। কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির মুখে অটল হয়ে দাঁড়িয়ে আছে। ভৈরব ভারাক্রান্ত কণ্ঠে বলল, কেমন হয়েছে তো? না,
বার করো তোমার সেই মন্ত্রলেখা পাপিরাস পাতার পুঁথি, সেটাও আগুনে ফেলে দাও। কাতর স্বরে ভৈরব বলল, না না, তার থেকে আমাকে বঞ্চিত করো না দিলীপ বাবু। আপনি কি রত্ন নষ্ট করতে চাইছেন জানেন না? সে পুঁথি জ্ঞানের আধার, তেমন পুঁথি পৃথিবীতে আর নেই। ভৈরব, পোড়াও সেই পুঁথি। দিলীপ বাবু, আমার কথা শুনুন, পুঁথিখানা পোড়াতে বলবেন না। ও পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক। ওর সব কথা আপনাকে আমি শিখিয়ে দেব, তাহলে আমরা দুজনেই হব দিগ্বিজয়ী। টেবিলের কোন টানায় পুঁথিখানা আছে দিলীপ তা জানত। সে এগিয়ে গিয়ে সেখানা টেনে বার করল। ভৈরব হাউমাউ করে উঠে তার হাত থেকে সেখানা কেড়ে নিতে গেল, কিন্তু দিলীপ এক ধাক্কায় তাকে সরিয়ে দিয়ে পুঁথিখানা আগুনের মধ্যে নিক্ষেপ করল। পুঁথিখানা যখন পুড়ে একেবারে ছাই হয়ে গেল, দিলীপ ফিরে হাসি মুখে বলল, ভৈরবচন্দ্র, এখন তুমি হলে নির্বিষ সাপের মতো, আর আমার এখানে কোনো কাজ নেই। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা মরার মৃত্যু। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।